আশ্চর্যের ব্যাপার, অপমানিত অচল পয়সা আবার ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছি, কিন্তু অচল পয়সা হয়ে নয়, সত্যের দর্পণ নিয়ে। বলেছিলাম না আমি যে আমাদের অন্তর্দ্বন্দ্ব বিদেশিদের আমন্ত্রণ জানাবে? সেটাই হয়েছে। এই ব্যবসায়ী দারায়ুষ আমাকে এই প্রস্তাব দিয়েছে যাতে আমি পারস্য থেকে সাহায্য নিই আর তক্ষশিলার সৈন্যদের সঙ্গে নিয়ে পৌরব রাষ্ট্রের উপর আক্রমণ করি। আপনিই বলেছিলেন না যে শত্রুতার বৃক্ষের ঘন ছায়ায় একতার বৃক্ষ জন্মায় না? ফাটলের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট ঘুণও বিশাল বৃক্ষকে খেয়ে ফেলে। আমাদের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে আমার কাছে এই প্রস্তাব রেখেছে, আর আমি সেই পথই বেছে নেব যেটা আমার মন আমাকে বলবে। আমি থাকাকালীন কোনো বিদেশি আমার ভারতবর্ষের উপর কুদৃষ্টি দেবে সেটা আমি বরদাস্ত করব না। আমাদের বিবাদের এই আগুনে আমি কোনো বিদেশিকে ঘি ঢালতে দেব না। তা সে আপনি আমাকে নিজের পত্নী স্বীকার করুন বা না করুন। কিন্তু আমি অনসূয়া এখানে এই পৌরব রাজ্যেই থাকব। যেটা আমি শুনছি সেটা কি সত্য দারায়ুষ? না হুজুর, আমি তো শুধুমাত্র একজন ব্যবসায়ী। ব্যবসা করতে আমি এখানে এসেছি। তক্ষশিলার রাজকুমারী মিথ্যে কথা বলছেন। হ্যাঁ ভাই, যে ব্যবসার জন্য এসেছে সে আক্রমণ করে না। অনসূয়া প্রতিশোধ চায়। ও চায় যে আমরা ওর কথা শুনে এই বিদেশিকে হত্যা করি, যাতে আমাদের বিদেশিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। সম্পর্ক যদি ছিন্ন করারই হতো তাহলে আমি পৌরব রাজ্যের সঙ্গে বিবাহ বন্ধনে জড়াতাম না শিবদত্তশ্রী।
আপনি যেটা করেছেন সেটা ষড়যন্ত্র ছিল পৌরব নরেশ, কিন্তু আমি যেটা করেছিলাম সেটা একটা পবিত্র প্রয়াস ছিল। প্রয়াস নিজের দেশকে সুরক্ষিত রাখার। আমার সামনে দুটি পথ ছিল, আমি একটা বেছে নিয়েছি। এবার আপনার সামনে দুটি পথ আছে, যার মধ্যে থেকে একটা বেছে নিন আপনি। হয় আপনি আমাকে এখানে এই পৌরব রাজ্যে থাকার অনুমতি দেবেন, আর না হলে নিজের হাতে আমাকে বধ করুন, কারণ আমি এখান থেকে যাব না। ভাই, এটা নিশ্চয়ই ওর কোনো একটা ষড়যন্ত্র। মেরে ফেলো ওকে। না শিবদত্তশ্রী, ইনি আশ্রিতা, এনাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ও যদি এখানে থাকতেই চায় তাহলে সেনাপতি রিপুদমন নিয়ে যাও ওকে এখান থেকে, আর ওকে বোঝাও যে পৌরব রাষ্ট্রে তক্ষশিলার জনগণের বাস্তবিক স্থানটা কোথায়। আরে দেখো মহারানী এসেছেন। আরে চলো চলো সবাইকে গিয়ে বলি, চলো। চলো বলি গিয়ে। আরে দেখো দেখো কে এসেছেন, আমাদের দাসী আর গণিকাদের ভবনে পৌরবের মহারানী এসেছেন। আরে এরকম একটা জায়গায় উনি কি করছেন? তো পৌরবের মহারাজ। দেখা যাক এই চল চল দেখে আসি। করতে এসেছেন এখানে, অবশ্য জানি ওনার কি দরকার পড়েছে, জানি উনি এখানে থাকবেন। বাবা, উনি আবার এখানে এসেছেন? কি দরকার পড়েছে ওনার এখানে আসা? এখানে কেন এলেন বলতো? মহারানী নন, এক রাতের রানী এসেছেন। রাত শেষ, সব শেষ। এই ব্যাস ব্যাস, মহারানী হওয়ার স্বপ্ন দেখেছিলেন খুব, এক রাতের মধ্যেই স্বপ্ন শেষ হয়ে গেল তক্ষশিলের রাজকন্যার। বাবা, উনি এবার এখানে আসছেন, কি করে থাকবে কে জানে এখানে।
এদিকে এগিয়ে আসছে। পারবে তো আমাদের সঙ্গে থাকতে? এ তো মহারানী নয়, এক রাতের রানী। এই দেখ দেখ, আমি অসফল হয়েছি মা, আমি অসফল হয়েছি। তক্ষশিলা আর পৌরবকে মিত্রতার বন্ধনে আবদ্ধ করতে গেছিলাম। রাত যেখানে স্বয়ং দাঁড়িয়ে আছে, সেখানে আমার কাছে কোনো পথ নেই মা, কোনো পথ নেই। না, আমি হার মানব না। আমি নিজের নিয়তির উপর কাঁদব না, আমি নিজের নীতিকে বজায় রাখব, প্রয়াস করতে থাকব, নিজের ভারতবর্ষকে বাঁচাবো। ছিলামের একবারের রানী ছিল অনুসুয়া, যে দেশকে বাঁচানোর জন্য নিজেকে হারাতে বসেছিল। আর ছিলামের ওপারে পশ্চিমে 1000 ক্রোশ দূর এক দেশ ছিল, ম্যাসেডোনিয়া। যেখানে আরেকজন রানী ছিল, গ্রিসের মেয়ে, ম্যাসেডোনিয়ার রানী।
অনসূয়া যেখানে দেশের মর্যাদা বাঁচাতে সবকিছু হারাতে প্রস্তুত ছিল, সেখানে ম্যাসেডোনিয়ায় শাহ ফিলিপের পত্নী নিজের সম্মানের জন্য সব কিছু করতে পারতেন। সেই রানীর নাম অলিম্পিয়া। এবারও তুমি রাজাকে অভ্যর্থনা জানালে অসম্মান করে। তুমি যার যোগ্য সেটাই তোমার সামনে আছে। তোর খুব অহংকার না তোর নিজের রক্তের ওপর? এবার আমার সন্তান তোর এই অহংকারকে চূর্ণ করে ম্যাসিডোনিয়াতে বড় হবে। তুমি ঝড়ের দেবতা তো জিউস। আমি তোমার সন্তান চাই জিউস, তোমার সন্তান।